মিয়ামোতো মুসাশি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জাপানের সবচেয়ে বিখ্যাত আর অপরাজিত এক তরবারি যোদ্ধার ছবি। কিন্তু ব্যাপারটা কি শুধুই তাই? তিনি তো শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন শিল্পী, একজন দার্শনিকও। চলুন আজ আমরা তার সেই মন আর দর্শনের গভীরে ডুব দিই। ভাবুন তো একবার, যা চোখে দেখা যায় না তা উপলব্ধি করুন। কি গভীর একটা কথা! এখান থেকেই বোঝা যায় মুসাশির দর্শনটা ঠিক কোন পর্যায়ের ছিল। তার আসল শক্তি কিন্তু ওই ধারালো তরবারিতে ছিল না, ছিল তার অন্তর্দৃষ্টিতে, তার উপলব্ধিতে। সময়টা ১৭ শতকের জাপান, মানে সেনগোকু যুগের সে ভয়ঙ্কর যুদ্ধবিগ্রহের পর তোকুগাওয়া শোগুনাতের হাত ধরে দেশে সবে শান্তি ফিরছে। চারদিকে একটা পরিবর্তনের হাওয়া। আর ঠিক এইরকম একটা সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটেছিল এক নতুন ধরনের যোদ্ধার। মুসাশিরের ছোটবেলাটা কিন্তু মোটেও সহজ ছিল না। ভাবুন, একেবারে যুদ্ধরত রাজ্য যুগের শেষে তার জন্ম। মাত্র ৬ বছর বয়সে বাবাকে হারালেন, হয়ে গেলেন অনাথ। এরপর কাকা তাকে একটা বৌদ্ধ মন্দিরে পাঠিয়ে দেন, আর সেখানে মাত্র ১৩ বছর বয়সে এক প্রশিক্ষিত সামুরাইকে হারিয়ে নিজের প্রথম দ্বন্দ্বযুদ্ধে যেতেন তিনি। মানে জীবন তাকে ছোটবেলা থেকেই কঠিন পরীক্ষার জন্য তৈরি করে নিচ্ছিল। মন্দিরে কিন্তু শুধু তরবারি চালানো শেখানো হয়নি, সেখানে তিনি শিখেছিলেন শূন্যতার দর্শন। এটা কি? এটা হলো জেন বৌদ্ধ ধর্মের একটা মূল ধারণা। মানে মনকে সব রকম চিন্তা, ভয়, সংশয় থেকে পুরোপুরি খালি করে ফেলা। আর এটাই ছিল তার আসল ট্রেনিং, তার সবচেয়ে বড় অস্ত্র, যা তাকে আর সবার থেকে একদম আলাদা করে দিয়েছিল। প্রথম দ্বন্দ্বযুদ্ধে জেতার পরেই মাত্র ১৩ বছর বয়সে তিনি মন্দির ছেড়ে বেরিয়ে পড়লেন। শুরু হলো তার মুসা সুগিও, মানে যোদ্ধার তীর্থযাত্রা। একটাই লক্ষ্য, সারা জাপান ঘুরে নিজের দক্ষতাকে চ্যালেঞ্জ করা, নিজেকে পরখ করে দেখা। আর এই যাত্রাটা ছিল লম্বা। কয়েক দশক ধরে তিনি ঘুরেছেন আর লড়েছেন। কতগুলো দ্বন্দ্বযুদ্ধ, ৬০টারও বেশি। আর প্রত্যেকটা ছিল জীবন মরণের লড়াই। মানে একটা ভুল হলেই সব শেষ। প্রতিটি লড়াই ছিল তার জন্য একটা নতুন শিক্ষা, একটা নতুন পরীক্ষা। আর হার? একটাও না, ০। ৬০টার বেশি লড়াই, কিন্তু কোনো হার নেই। তিনি ছিলেন আক্ষরিক অর্থে অপ্রতিরোধ্য, একজন জীবন্ত কিংবদন্তি। তো কি তাকে এত অজেয় করে তুলেছিল? তার নিজস্ব স্টাইল, নিতেন ইচিরিও, মানে ২ তরবারির কৌশল। ভাবুন, এক হাতে লম্বা কাতানা দিয়ে আক্রমণ আর অন্য হাতে ছোট ওয়াকি জাসি দিয়ে প্রতিরক্ষা। এই দুটোকে একসাথে ব্যবহার করে তিনি এমন এক নিখুঁত ভারসাম্য তৈরি করেছিলেন, যা তার প্রতিপক্ষের জন্য ছিল রীতিমতো দুঃস্বপ্ন। সে সময়ে এটা ছিল এক কথায় বিপ্লবী একটা ধারণা। তার এই অপরাজিত যাত্রার সবচেয়ে বড় পরীক্ষাটা কিন্তু তখনও বাকি ছিল। আমরা এখন কথা বলবো জাপানের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সেই দ্বন্দ্বযুদ্ধ নিয়ে, গানরিউ দ্বীপের লড়াই। এই একটা ঘটনাই তার কিংবদন্তিকে অমর করে দিয়েছিল। লড়াইটা ছিল ২ সেরার মধ্যে। একদিকে মুসাশি, এক ভবঘুরে, যার মূল শক্তি তার অপ্রত্যাশিত কৌশল। আর অন্যদিকে সাসাকি কোজিরো, একজন সম্মানিত মাস্টার, তার দীর্ঘ নোডাচি তরবারি আর বিখ্যাত সোয়ালো কাট কৌশলের জন্য পরিচিত। তো বুঝতেই পারছেন, এটা শুধু দুটো মানুষের লড়াই ছিল না, এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন দর্শন আর কৌশলের লড়াই। আর মুসাশির ক্ষেত্রে আসল যুদ্ধটা কিন্তু তরবারি দিয়ে শুরুই হতো না। তার লড়াই শুরু হয়ে যেত অনেক আগে, প্রতিপক্ষের মনের ভেতরে। মনস্তাত্ত্বিক খেলাতেই তিনি ছিলেন আসল মাস্টার। কিভাবে? প্রথম চালটাই ছিল তার দেরিতে পৌঁছানো। তিনি ইচ্ছে করে কয়েক ঘন্টা দেরি করে এলেন। কেন? কারণ তিনি জানতেন সাসাকি কোজিরো অত্যন্ত সময়নিষ্ঠ আর গর্বিত একজন মানুষ। এই দেরিটা তার ধৈর্য আর মানসিক শান্তিতে আঘাত হানার জন্য যথেষ্ট ছিল। শুধু তাই নয়, তার পরের কাজটা ছিল আরও অবাক করার মতো। তিনি নিজের তরবারিটা আনেননি, তার বদলে একটা নৌকার বাড়তি বৈঠা দিয়ে তক্ষুনি একটা কাঠের তলোয়ার খোদাই করে নিলেন। ভাবুন একবার আত্মবিশ্বাসটা! কোজিরোর নিখুঁত তরবারের সামনে একটা সামান্য কাঠের বৈঠা। এটা ছিল একাধারে অপমান আর প্রচণ্ড মানসিক চাপ তৈরির একটা মাস্টার স্ট্রোক। এখানেই শেষ না,
তিনি লড়াইয়ের জন্য এমন একটা জায়গা বেছে নিলেন যেখানে সকালের সূর্যটা থাকবে তার পেছনে আর সরাসরি পড়বে কোজিরোর চোখে। মানে তিনি শুধু প্রতিপক্ষ নয়, ও আশেপাশের পরিবেশটাকেও নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছিলেন। কতটা বিচক্ষণ আর বড় মাপের কৌশলবিদ হলে এটা করা সম্ভব। ফলাফল, এত সব মানসিক আর পরিবেশগত কৌশলের পর আসল লড়াইটা শেষ হতে এক মুহূর্ত লাগেনি। একটা মাত্র নিখুঁত আঘাতেই সব শেষ। এই জয়টা তরবারি ছিল না, ছিল কৌশলের, ছিল প্রতিপক্ষের মনকে পুরোপুরি ভেঙে দেবার জয়। গানরিউ দ্বীপের এই ঐতিহাসিক জয়ের পর মুসাশির জীবনে একটা বড় পরিবর্তন আসে। তিনি ধীরে ধীরে তরবারি ছেড়ে কলম তুলে নেন। তার জীবনের শেষ অধ্যায়টা ছিল এক দুর্ধর্ষ যোদ্ধা থেকে একজন গভীর দার্শনিকে রূপান্তরিত হওয়ার। চলুন তার এই নতুন যাত্রার দিকে নজর দেওয়া যাক। জীবনের শেষ দিকে তিনি রেইগান্ড নামের একটা গুহায় আশ্রয় নেন। সেখানে একেবারে একান্তে তিনি তার জীবনের সমস্ত জ্ঞান, অভিজ্ঞতা আর দর্শনকে লিখে রাখার কাজে মন দেন। যে মানুষটা সারা জীবন কর্মের মধ্যে কাটিয়েছেন, তিনি এবার প্রবেশ করলেন গভীর চিন্তার জগতে। আর সেখানেই জন্ম নেয় তার বিখ্যাত বই দ্য বুক অফ 5 রিংস। বইটির একটা কথাতেই তার নতুন দর্শনটা পরিষ্কার হয়ে যায়। যুদ্ধ জয় করাই একমাত্র পথ নয়, যুদ্ধ না করে জয় করাই সেরা। তিনি বুঝতে পেরেছিলেন আসল শক্তি সংঘাতে নয়, বরং সংঘাত এড়িয়ে যাওয়ার মধ্যেই থাকে। এই বইটা কিন্তু শুধু তরবারি যুদ্ধের কৌশল নিয়ে নয়, এটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে: পৃথিবী, জল, আগুন, বাতাস আর শূন্যতা। প্রত্যেকটা ভাগ জীবনের যে কোনো ক্ষেত্রে জেতার কৌশল শেখায়। এটা আসলে শুধু যোদ্ধার জন্য নয়, যে কোনো মানুষের জন্যই একটা সম্পূর্ণ জীবন দর্শন। এখন প্রশ্ন হলো, 17 শতকের একজন সামুরাইয়ের কথা আমরা আজ কেন বলছি? তার দর্শন, তার কৌশল আজকের দিনেও কেন এত প্রাসঙ্গিক? কিভাবে তার শিক্ষা আজও আমাদের জীবনে প্রভাব ফেলে? কারণ তার দর্শনের মূল কথাই হলো যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া বা অভিযোজন যোগ্যতা, মনস্তাত্ত্বিক শক্তি, সরলতা আর ভেতরের আধ্যাত্মিক শান্তি। এই 4টে নীতি কিন্তু চিরকালীন, আর এ কারণেই আজও পৃথিবীর বড় বড় নেতা, শিল্পী, এমনকি বিজনেস স্ট্র্যাটেজিস্টরাও তার দর্শন থেকে অনুপ্রেরণা নেন। এমনকি তার মৃত্যুটাও ছিল তার জীবনের মতোই। 1645 সালের 13ই জুন তিনি ধ্যান করার ভঙ্গিতে বসেন এবং সম্পূর্ণ শান্তভাবে নিজের নিয়ন্ত্রণে থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা ছিল তার সারা জীবনের আত্মশৃঙ্খলা আর নিয়ন্ত্রণের এক চূড়ান্ত উদাহরণ। মুসাশির পুরো জীবনটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, আজকের এই পৃথিবীতে তো আর তরবারি লড়াই নেই, তাহলে আমাদের আসল যুদ্ধটা কিসের সাথে? হয়তো সেই যুদ্ধটা বাইরের কারোর সাথে নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরেই। শ্রেষ্ঠত্ব অর্জনের সে পথে আমাদের সবার যাত্রাটা কেমন হওয়া উচিত, এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।